আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম ইয়ংস টেবিল নিয়ে। তো আগের দিনকে একটা বেশি প্রবলেম করানো যায়নি, তো আজকে আমরা আরও কয়েকটা প্রবলেম দেখব। দু একটা প্রবলেম আরও করে নাও। সো প্রুভ দ্যাট, লেখো ফার্স্ট প্রবলেম, যে প্রুভ দ্যাট ইন SU3 3x3 that is equal to 6 plus 3 bar। 3x3 তোমার আসছে 6 plus 3 বার, এটা আমাকে শো করতে হবে। ঠিক আছে, কি বললাম? প্রুভ দ্যাট ইন SU3 3x3 equal to 6 plus 3 বার। আচ্ছা, এখানে আমরা জানি যে আমরা SUN এ একটা 3কে আমরা রিপ্রেজেন্ট করবো একটা বক্স দিয়ে। তাহলে এই বক্সটার বক্স ক্রস 3 আছে, তাহলে আরেকটা বক্স আমরা এটাকে আলাদা করে লেবেল করে দিলাম, এটা নাম দিলাম A। এটাকে কিছু লেবেল করলাম না, এটা ইন্টু টেন্সার প্রোডাক্ট ইন্টু A। যদি এটা টেন্সার প্রোডাক্ট হয় তাহলে আমাদের কী হবে? পাশাপাশি কিংবা ওপর নিচে। কী বলেছিলাম? এমটি বক্সটার আইদার রাইটে যোগ হতে পারে বা নিচে যোগ হতে পারে, তাই তো? তাহলে এমটি বক্সটা যদি রাইটে যদি যোগ হয় তাহলে আমার চলে আসবে সামথিং লাইক দিস অ্যান্ড দ্যাট, প্লাস এমটি বক্সটা যদি নিচে যোগ হয় তাহলে আমার সামথিং লাইক দিস। ঠিক আছে, তাহলে এটা তাহলে সম্ভব। আচ্ছা, এবার তাহলে আমরা এই জিনিসটার ডাইমেনশন দেখবো। তাহলে এটা যদি তোমার 3 হয়, এটা যদি 3 হয় তাহলে এটা তোমার 4 হবে, আর এটা যদি 3 হয় এটা তাহলে 2 হবে, তাই তো? এটা তাহলে 2 হবে। তাহলে এটা চলে আসছে কত? 3x4 প্রোডাক্ট অফ অল দ্য বক্সেস। এবার কতবার কাট করছে? এ কাট করছে 2 বার, এ কাট করছে 1 বার। তাহলে দেখো 3 × 4 12/2 মানে 6 প্লাস 1 সেকেন্ড হয়েছে। আচ্ছা, নেক্সট এর জন্য হচ্ছে তোমার ওপরে 3 × 2 দ্যাট ডিভাইড বাই 2 × 1, তাই তো? কারণ এ টাচ করছে তোমার 2 বার, বাট এ টাচ করছে 1 বার। কী বলেছিলাম? নিজেকে একবার টাচ করছে এবং নিচে আরেকবার টাচ করছে, বাট দুইটা উপরে টাচ করতে পারবে না, ও জাস্ট নিজেকেই একবার টাচ করবে। তাহলে কী পাচ্ছি? 6 প্লাস, তাহলে কী হবে? এটা হবে তোমাদের 3। এটা বার কেন দিয়েছি? বার দিয়েছি কারণ হচ্ছে আমরা কী বলেছিলাম, একটা বার দেওয়া মানে হচ্ছে ওপর নিচে থাকলে, পাশাপাশি থাকলে এমনি, ওপর নিচে থাকলে বার হয়, তাই তো? আমি কি কী বলেছিলাম? যে বার হলে ওপর নিচে হবে, তাই তো? তাই এটা 6 + 3 বার হবে এটা। তাহলে বুঝতে পারলে? তাহলে প্রুভ দ্যাট ইন SU3 3x3 মানে 6 + 3 বার। তাহলে আমরা এখান থেকে ডাইমেনশন অ্যানালিসিস করে আমরা তাহলে দেখতে পেলাম যে 3x3 এর ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন হবে 6 + 3 বার। ওকে, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট চলে এসো প্রবলেম 2তে। লেখো যে প্রুভ দ্যাট ইন SU3, প্রবলেম 2তে লেখো যে প্রুভ দ্যাট in SU3 3 বার ক্রস 3। স্যার, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার, বলছি যে আগের দিন যেমন আমরা দেখেছিলাম যে পরপর দুটো বক্স থাকলে তখন ওইটার ডাইমেনশন 3 হয়, তো এটা প্রুভ করার জন্য দুটো নিলাম না কেন? মানে এটা কি জাস্ট ধরে নিলাম যে একটা বক্সের 3 আসছে বলে? ঠিক কোশ্চেনটা বুঝতে পারলাম না। আচ্ছা, আমি ক্লাসের লাস্টে আমাকে বলো। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে অনেক জিনিস বলতে হবে, আমি শুনছি একটু পরে। আচ্ছা, 3 বার আমি কি বলেছিলাম যে SUN-এ আমরা একটা যদি বক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, তা এখানে যদি আমাদের n বার থাকে, তাহলে n বার থাকলে আমরা n+1 বক্স দিয়ে রিপ্রেজেন্ট করবো। SUN যদি হয় তাহলে হয় একটা বক্স, আর যদি n বার হয় তাহলে আমাদের n+1 নাম্বার অফ বক্সেস দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে এখানে আমাদের 3 বারকে আমরা রিপ্রেজেন্ট করবো ওপর নিচে, যেহেতু বার আছে, বারের জন্য আমরা ওপর নিচে দুটো বক্স দিয়ে রিপ্রেজেন্ট করবো। আবারও কিন্তু মন দিয়ে শুনবে, 3কে যদি আমরা রিপ্রেজেন্ট করি একটা বক্স দিয়ে, 3 বারকে আমি রিপ্রেজেন্ট করবো দুটো বক্স দিয়ে। এটা নিয়ম যে যদি SUN যদি হয় তাহলে যদি একটা বক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমার যদি এখানে n বার থাকে তাহলে n বারকে আমরা n+1 নাম্বার অফ বক্সেস দিয়ে রিপ্রেজেন্ট করবো। আগের দিন খাতার মধ্যে লেখানো আছে। ওকে, তাহলে এর সঙ্গে আমার তাহলে টেন্সার প্রোডাক্ট হবে কার না 3 মানে হচ্ছে তার একটা সিঙ্গেল বক্স। এক সেকেন্ড, আমার এখানে খুব ডিস্টারবেন্স হচ্ছে, আমার আসলে পাশে হোয়াটসঅ্যাপটা অন আছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা ক্রস যদি এটা করো তাহলে আমাদের এখানে নামটাম দিয়ে দাও, এখানে নাম দিয়ে দাও A। এবার এই A বাক্সটা আইদার যোগ হতে পারে এর পাশে বা যোগ হতে পারে নিচে, তাহলে সমান তাহলে চলে আসছে এর পাশে যোগ করে দাও। ঠিক আছে,
রাইটে কিংবা ডাউনে হবে, টপে কিংবা লেফটে হবে না। তো এখানে চলে আসছে একটা এ প্লাস তার সঙ্গে তোমার যোগ হয়ে যাচ্ছে কে না এরকম 3টে বাক্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার জাস্ট ডাইমেনশন অ্যানালিসিস করো। তাহলে এটা হচ্ছে তোমাদের SU3, মানে এটা হচ্ছে তোমাদের 3, এটা 3, এটা 4, এটা 2। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমাদের 3 থেকে শুরু হয়েছে, এটা 3, এখানে এখানে এবার দাও, এটা 3, এটা 2, এটা 1। তাহলে আমি যদি ডাইমেনশন অ্যানালিসিস করি তাহলে কী হবে, 3 × 4 × 2 করে ফেলো, 3 × 4 × 2। এই বাক্সটা টাচ করছে নিজেকে একবার, একে একবার, একে একবার, মানে টাচ করছে তোমার 3বার, তাই তো। আচ্ছা, এই বাক্সটা টাচ করছে নিজেকে একবার, কারণ ও 3কে টাচ করতে পারবে না, তাহলে হচ্ছে 1। আর এই বাক্সটাও নিজেকে একবার টাচ করছে, দ্যাট ইজ 1। ওকে, প্লাস এই বাক্সটার জন্য কত হচ্ছে 3 × 2 × 1। ওকে, এই বাক্সটা নিজেকে একবার টাচ করছে আর নিচে দুবার টাচ করছে, তাহলে হচ্ছে 3। এই বাক্সটা নিজেকে একবার, নিচে একবার 2, এই বাক্সটা নিজেকে একবার 1 হয়ে গেল। তাহলে আমার চলে যাচ্ছে 3 × 4 = 12, 2 = 24/3 মানে 8, 8 প্লাস 1। বুঝতে পারলে? তাহলে এইভাবে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেমটা চলে এসো, যে 3 নম্বরটাতে চলে আসছে যে প্রুভ দ্যাট ইন SU3। তাহলে আমাদের মোটামুটি আজকে ইয়ংস টেবিলটা শেষ হয়ে যাবে, আর তোমাদের ক্লাস হার্ডলি আর একদিন লাগবে কি লাগবে না, হ্যাঁ আর হয়তো ম্যাক্সিমাম একদিন লাগবে, ব্যাস। তাহলে তোমাদের এমএসসি কোর্সেস আমার জন্য শেষ, ঠিক আছে। এবার পুরো খাতাটাকে একবার দেখবে, একদম পুরো ফার্স্ট ইয়ার থেকে আমার খাতাগুলোকে একবার নিয়ে পুরো দেখবে যে কতটা ভলিউম মানে হয়েছে, একবার দেখবে বাড়িতে। প্লাস 8 বার প্লাস 1 এই বলেছে। তা 3 × 3 × 3 যদি হয় তা 10 + 8 + 8 বার প্লাস 1। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আবার 3 × 3 × 3 থেকে শুরু করি আমরা। তাহলে আমরা ফার্স্টে করবো 3, তার সঙ্গে 3, ফার্স্টে আমরা এর সঙ্গে আমরা করবো আবার 3 এর ক্রস প্রোডাক্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের কী হবে, তাহলে 3 মানে হচ্ছে একটা বাক্স, তার সঙ্গে ক্রস প্রোডাক্ট করছি, তাহলে এই বাক্সটার আরেকটা বাক্স, এই বাক্সটার নাম দিচ্ছি আমরা এ। ওকে, তার সঙ্গে আমরা আবার ক্রস প্রোডাক্ট করছি, সেই বাক্সটার নাম দিচ্ছি আমরা বি। ওকে, তাহলে প্রথমে আমরা এই দুটো কম্বিনেশন করবো। তাহলে এই দুটো থেকে দুখানা কম্বিনেশন হতে পারে, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা এ প্লাস আরেকটা হতে পারে এইটা, একটা হতে পারে এইটা, এটা হয়ে যাচ্ছে বি। ঠিক আছে, এবার এর সঙ্গে আমরা ক্রস প্রোডাক্ট করবো কার না বি এ। ওকে, এবার যদি বিয়ে ক্রস প্রোডাক্ট করি তাহলে আইদার ও বসতে পারে পাশে বা বসতে পারে নিচে, তাহলে বসিয়ে দাও। তাহলে আইদার বসতে পারে এইভাবে, তারপরে বসতে পারে এইভাবে। ওকে, এখানে বসে গেল এ, এখানে বসে গেল বি। আচ্ছা, প্লাস তার সঙ্গে আবার এর সঙ্গে এ আইদার বসতে পারে নিচে বা বসতে পারে পাশে, তাহলে তুমি পাশে বসাও। তাহলে পাশে বসালে চলে আসছে এটা বি, এখানে চলে আসছে তোমাদের এ, আর তার সঙ্গে আরেকটা প্লাস করো, এটাকে একটু সরাচ্ছি, প্লাস করলে কী আসছে, তাহলে একদম নিচে বসে যাবে, এটা এ আর বি হয়ে গেল। তাহলে ইকুয়াল টু, এবার ডাইমেনশন ম্যাচ করো। তাহলে এটা চলে আসছে 3, এটা চলে আসছে 4, এটা চলে আসছে 5। তাহলে কত আসছে বলো, 3 × 4 × 5। এর জন্য এই বাক্সটা নিজেকে একবার, পাশে দুবার, মানে 3বার হয়ে গেল। এই বাক্সটা নিজেকে একবার, পাশে একবার, দুবার হয়ে গেল, নিচে হয়ে গেল 1। তাহলে 3 × 4 × 5 মানে হচ্ছে 60/6, মানে 10 চলে এলো আমার, হয়ে গেল। তারপরে প্লাস, তো এখান থেকে পেয়ে যাচ্ছি 10 প্লাস পরেরটার জন্য দেখো, পরেরটার জন্য চলে আসছে এইটা, তাহলে এটা চলে আসছে 3, এটা চলে আসছে 4, এটা চলে আসছে 2। তাহলে 3 × 4 × 2, তাহলে 3 × 4 × 2। এই বাক্সটার পাশে টাচ করছে একবার, নিজেকে একবার, এখানে একবার, তোমার 3বার টাচ করলো। এই বাক্সটা টাচ করছে নিজেকে একবার, এই বাক্সটা টাচ করছে নিজেকে একবার। তার কথা হলো 3 × 4 = 12, 2 × 24/3 মানে 8 চলে এলো। ঠিক আছে, এখান থেকে চলে এলো 8, তাহলে 10 + 8 হয়ে গেল। প্লাস পরেরটার জন্য এখান থেকে তুমি 8ই পাবে, এটা মানে করা কিছু নেই, এখান থেকে তুমি 8ই পাবে। আর এটার জন্য আমরা দেখবো, এটার জন্য চলে আসছে প্লাস, কত আসবে বলো, এটা হচ্ছে তোমাদের 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, তার মানে চলে আসছে 3 × 2 × 1। এই বাক্সটা নিজেকে একবার, পাশে দুবার, তার মানে 3 × 2 × 1 মানে চলে আসছে 1 হয়ে গেল। তো 10 + 8 + 8 + 1, তাহলে 3 × 3 × 3 মানে হচ্ছে 27, দ্যাট ইজ ইকুয়াল টু 10 + 8 + 8 বার প্লাস 1। আর 8 বার কেন হয়েছে, 8 বার হয়েছে কারণ হচ্ছে, ওয়েট আ মিনিট, 8 বার কেন হলো তাহলে, এটা উপর নিচে আছে বলুন, 8 বারটা উপর নিচে আছে বলি, ও এই যে এদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে বলে, এই যে এ বি এবং বি এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে বলে, একটাকে তুমি যদি 8 বলো, অন্যটাকে তোমাকে 8 বার বলতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি, যেহেতু এ বির মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, সেহেতু একটাকে তুমি যদি 8 বলো, অন্যটাকে তোমাকে 8 বার বলতে হবে, বুঝলে? ঠিক আছে, তাহলে হয়ে গেল। আচ্ছা, নেক্সট এবার চলে এসো একটু অন্য ধরনের প্রবলেমে, এটা একদম সোজা। হ্যাঁ,
লেখো ইন এসইউ টু, লেখো ইন এসইউ টু প্রুভ দ্যাট, এটা হচ্ছে প্রবলেম 4, ইন এসইউ টু প্রুভ দ্যাট ডি হাফ ক্রস D2 সমান হয়ে যাচ্ছে ডি অফ 3/2 প্লাস ডি অফ হাফ। এই আমাকে প্রুভ করতে দিয়েছে, এটা একদম একদম সিম্পল। এখানে জাস্ট আমাকে ডাইমেনশন অ্যানালিসিস করতে হবে। ডাইমেনশন অ্যানালিসিস দেখো, এর মাথায় হাফ আছে, এর মাথায় হাফ আছে মানে ভাববে এই হাফটা হচ্ছে জে, মানে এটাও জে এটাও জে। তাহলে আমাদের ডাইমেনশন কত? আমাদের ডাইমেনশন হচ্ছে তোমার কত? 2J + 1। তাহলে আমার এটার জন্য ডাইমেনশন কত পাচ্ছি? এটার জন্য ডাইমেনশন পাচ্ছি 2 × হাফ + 1। তাহলে ডি হাফের ডাইমেনশন কত পাচ্ছি আমরা? ডি হাফের ডিমেনশন কত পাচ্ছি? আমরা পাচ্ছি 2। আর D2 এর ডিমেনশন আমরা তাহলে পেয়ে যাচ্ছি 2 × 2 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে 2 × 5 মানে আমার 10 হয়ে যাচ্ছে আমার ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইডে। এ পাশে দেখো চলে আসছে 2 × 3/2 + 1 কত আসছে? 2 × 3/2 + 1 4। এটা ক্রস প্রোডাক্ট আছে না, 2 ক্রস, ও সরি, তাই তো বলছি মিলছে না কেন? এটা D1 দেওয়া আছে, ওফো এটা D1 দেওয়া আছে, এটা 2 × 1 হবে। হ্যাঁ এটা তোমাদের হ্যাঁ 3 হবে, এটা 3 হবে নট 5, 3 হবে। তাহলে চলে আসছে 2 × 3 মানে 6। তাহলে দেখো 2 × 3 2 + 1 মানে হচ্ছে 4, আর 2 × হাফ + 1 মানে হচ্ছে 2। তাহলে 4 + 2 মানে 6, 3 × 2 মানে 6। বুঝতে পারলে? তাই জাস্ট ডাইমেনশনটাকে ম্যাচ করতে মানে বলেছে এই পাঁচটা ডাইমেনশনটা হচ্ছে 2 × হাফ + 1 × 2 × 1 + 1 মানে চলে আসছে 3 × 2 মানে 6। আর এই পাশে আমাকে প্লাস করে দেখতে হবে 6 আসছে কিনা। 4 + 2 = 6। ওকে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমরা তাহলে মোটামুটি ইয়ংস টেবিল এবং ইয়ংসের যাবতীয় আমাদের এসইউ 3 রিপ্রেজেন্টেশনগুলো হয়ে গেল কমপ্লিট। আচ্ছা, এরপরে চলে এসো তোমাদের জি প্যারিটি, সরি। তো এবার চলে এসো তোমাদের জি প্যারিটি। একে আমরা অনেক সময় জেনারেল প্যারিটিও বলে থাকি। তো সি প্যারিটি ব্যাপারটা কি তোমাকে ফার্স্টে সেটা বুঝতে হবে। আমি আগের দিনকে বলেছিলাম যে চার্জ কনজুগেশনটা শুধুমাত্র যারা নিউট্রাল মেজর, চার্জ কনজুগেশন হচ্ছে একটা অপারেটর। এখানে ফার্স্টে বোঝো ব্যাপারটা, কেন চার্জ কনজুগেশন থাকতে আমাকে জি প্যারিটি নিয়ে আসতে হলো। চার্জ কনজুগেশন হচ্ছে একটা অপারেটর মানে বোঝো, ঠিক যেমনি করে এ হচ্ছে একটা অপারেটর, সে যদি তোমার একটা স্টেট সাইয়ের ওপরে অপারেট করে তখন সে দেয় ল্যামডা × সাই। ঠিক তেমনি এখানেও চার্জ কনজুগেশন হচ্ছে একটা অপারেটর। তাহলে সি একটা অপারেটর, সে যখন একটা পার্টিকেলের ওপরে, একটা পার্টিকেল মানে একটা স্টেট, একটা কোয়ান্টাম স্টেট, সে যখন একটা পার্টিকেল লেটার সে ধরো বললাম এর ওপরে অপারেট করবে, ধরো সি অপারেট করছে এর ওপরে, তখন সে তোমাকে দিতে পারে ± একটা আইগেন ভ্যালু, যেখানে ল্যামডাটা +1ও হতে পারে -1ও হতে পারে, এবং তার সঙ্গে তার কী দেবে না, তার অ্যান্টি পার্টিকেল দেবে। তাহলে এটাকে তুমি যদি অপারেটর ফর্মে এইভাবে লেখো, তোমাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। কি বললাম? চার্জ কনজুগেশন হচ্ছে একটা অপারেটর, ঠিক এখানে ঠিক যেমন এ হচ্ছে একটা অপারেটর, দ্যাট অপারেট অন এ কোয়ান্টাম স্টেট সাই, গিভস আস দ্য আইগেন ভ্যালু ল্যামডা অ্যান্ড দ্য সেম আইগেন ফাংশন ব্যাক। তাহলে সি যখন একটা অপারেটর, সেই অপারেটরটা যখন এর ওপরে অপারেট করছে তখন সে কী দিচ্ছে? চার্জ। আমরা জানি চার্জ কনজুগেশন অপারেটর একটা পার্টিকেলের উপরে অপারেট করলে সে তার অ্যান্টি পার্টিকেল দেয়। অ্যান্টি পার্টিকেল মানে হচ্ছে চার্জটাকে ও রিভার্স করে দেয়। কিন্তু আমরা জানি চার্জ কনজুগেশন অপারেটরটা যখন একটা চার্জকে তার অপোজিট চার্জ করে দিচ্ছে, মানে যখন তার অ্যান্টি পার্টিকেল করে দিচ্ছে, একটা এক্সাম্পল নিয়ে বলতে পারি যে সি অপারেটর যখন একটা মানে চার্জ কনজুগেশন অপারেটর যখন একটা স্টেট প্রোটনের উপরে অপারেট করলো, তখন সে আমাকে দিল অ্যান্টি প্রোটন, তাই তো? তার মানে সি অপারেট করলো প্রোটনের উপরে, চার্জ কনজুগেট করলো, পিটাকে করে দিল পি বার। এখন পি বারটা হচ্ছে পি এর অ্যান্টি পার্টিকেল, কিন্তু দিস ইজ সামথিং ভেরি মিসনোমার মানে বোঝো? মিসনোমার মানে হচ্ছে যাকে আমরা ইংরেজিতে বলে থাকি ইনঅ্যাপ্রোপ্রিয়েটকে আমরা কি বলে থাকি? মিসনোমার। এগুলো শেখো। হ্যাঁ, মিসনোমার মানে হচ্ছে কনফিউজিং বা কনফিউজিংও বলতে পারো। দিস ইজ কনফিউজিং। তার কারণটা কি? কেন এটা কনফিউজিং হয়ে গেল?
তার কারণটা হচ্ছে সি অপারেটর যখন পি অপারেটরের উপর কাজ করলো তখন এটা যতটা সিম্পল মনে হচ্ছে যে এটা ওর অ্যান্টি প্রোটন করে দিল, কিন্তু আমাকে মনে রাখতে হবে প্রোটন হচ্ছে একটা ব্যারিয়ন। তার মানেটা হচ্ছে তার একটা ব্যারিয়নিক চার্জও আছে, সেই ব্যারিয়নিক চার্জটাকেও কিন্তু ও রিভার্স করে দিল। যদি এই পার্টিকেলটা যদি একটা স্ট্রেঞ্জ পার্টিকেল হয়, ধরা যাক মানে প্রোটনের জায়গাতে ধরা যাক অন্য একটা স্ট্রেঞ্জ পার্টিকেল আছে, তাহলে তার স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বারটাকেও ও রিভার্স করে দেবে। ব্যাপারটা কিন্তু বোঝার চেষ্টা করো। আমরা যখন চার্জ বলি আমরা তখন তিনটে জিনিসের কথা মাথার মধ্যে আসে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল চার্জ, 2 নম্বর হচ্ছে ব্যারিয়নিক চার্জ। চার্জ বলতে কিন্তু শুধুমাত্র ইলেকট্রিক চার্জ বোঝায় না, ওটা কিন্তু ব্যারিয়নিক চার্জও বোঝায় এবং লেপটনিক চার্জও বোঝায়। 3 ধরনের চার্জই কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এখানে শুধুমাত্র প্রোটনের মানে প্রোটনটাকে ও অ্যান্টিপ্রোটন করে দিল, তুই ভাবলে গল্প শেষ হয়ে গেল, তা কিন্তু নয়। তার কারণটা হচ্ছে যখনই ও অ্যান্টিপ্রোটন হয়ে গেল তখন কিন্তু ব্যারিয়নিক চার্জটাও আমার কিন্তু চেঞ্জ হয়ে গেল, বুঝলে? ব্যারিয়নিক যে চার্জটা মানে ব্যারিয়নিক যে কোয়ান্টাম নাম্বারটা, ব্যারিয়নিক চার্জ বলতে আমি এখানে বলতে চাইছি ব্যারিয়নিক কোয়ান্টাম নাম্বারটাও আমরা জানি যে কোনো একটা ব্যারিয়নের কোয়ান্টাম নাম্বার যদি হয় +1, তাহলে অ্যান্টিব্যারিয়নের ক্ষেত্রে কোয়ান্টাম নাম্বারটা হয়ে যায় -1। তাহলে এখানে যে চার্জ কনজুগেশনটা পি এর উপর অপারেট করে শুধুমাত্র ও চার্জটাকে রিভার্স করলো না, যাবতীয় সমস্ত প্রপার্টিগুলো প্রিজার্ভ হয়ে গেল, মানে কী হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, চার্জও চেঞ্জ হয়ে গেল, ব্যারিয়নিক কোয়ান্টাম নাম্বারও চেঞ্জ হয়ে গেল, স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বারও, যদি এখানে আমি একটা স্ট্রেঞ্জ পার্টিকেল ধরতাম তার যাবতীয় সমস্ত প্রপার্টি কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা কিন্তু কাইন্ড অফ মিসনোমার বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা কনফিউজিং ব্যাপার। তার মানেটা হচ্ছে সমস্ত অপারেটর মানে সমস্ত পার্টিকেল কিন্তু চার্জ কনজুগেশন অপারেটরের আইগেন স্টেট কিন্তু নয়। তার জন্যই চার্জ কনজুগেশন অপারেটরটা আমরা সবসময়তে অ্যাপ্লাই করে থাকি মেজনের ক্ষেত্রে। তাও আবার শুধু যে সেম মেজন হলে চলবে না, হতে হবে শুধুমাত্র নিউট্রাল মেজন। কি বললাম বুঝতে পারলে? শুধুমাত্র নিউট্রাল মেজনের উপরে চার্জ কনজুগেশন অপারেটরটা কাজ করলে সে ঠিকঠাক আইগেন ভ্যালু দেবে। মানে চার্জ কনজুগেশন অপারেটর শুধুমাত্র কাজ করবে নিউট্রাল মেজনের উপরে, বুঝতে পারলে? অন্য কোনো সিস্টেমের উপরে আর কাজ করতে পারবে না। কারণ যখনই সে কাজ করতে যাবে তখনই এই প্রবলেমগুলো অ্যারাইজ করবে। এই যে তোমার ব্যারিয়নিক চার্জ চেঞ্জ হয়ে গেল, লেকট্রনিক চার্জ চেঞ্জ হয়ে গেল, বা এই ধরনের প্রবলেমসগুলো অ্যাপিয়ার করতে পারবে। তার মানে চার্জ কনজুগেশন অপারেটরটাকে আমাকে যদি ভ্যালিড হতে হয় তাহলে আমাকে সেই মতন করে আমাকে ডিফাইন করতে হবে, বুঝলে? তাহলে শুধুমাত্র চার্জ কনজুগেশন অপারেটর দিয়ে আমার চলবে না, এছাড়াও অনেক কিছু প্রবলেম আছে। আমি তোমাকে এক করে এক্সপ্লেন করছি। তাহলে প্রথমে লেখো, ফার্স্টে লেখো যে এখানে লেখো ফার্স্ট লাইনটা যে চার্জ কনজুগেশন, প্রত্যেকটা জিনিস আমি এক্সপ্লেন করে দেবো। চার্জ কনজুগেশন এখানে লেখো যে কনভার্ট পার্টিকেল ইনটু অ্যান্টি পার্টিকেল, ও পার্টিকেলকে অ্যান্টি পার্টিকেলে চেঞ্জ করে দেয়। এখন চার্জ কনজুগেশন অপারেটর যদি একটা পি এর উপরে অপারেট করে তখন সেখানে ও পি বার দিয়ে দেবে, ঠিক আছে? ইট ইজ সামথিং মিসনোমার, তাই তো? ইট ইজ সামথিং মিসনোমার, একদম পরিষ্কার। এটা তো অবশ্যই তোমার একটা আমার কনফিউজিং ব্যাপার। অ্যাজ ইট চেঞ্জেস the sign of all the internal quantum number, and by the internal quantum number I mean its charge, its strangeness, its baryonic quantum number, its leptonic quantum number, etc. বুঝতে পারলে? অল দি ইন্টারনাল কোয়ান্টাম নাম্বারের মধ্যে পড়ে যাচ্ছে চার্জ, স্ট্রেঞ্জনেস, ব্যারিয়নিক কোয়ান্টাম নাম্বার, লেপটনিক কোয়ান্টাম নাম্বার, এটসেট্রা, ঠিক আছে? বাট মনে রাখতে হবে, যখন তুমি একটা চার্জ কনজুগেশন অপারেটরটাকে যখন তুমি পি এর উপর অপারেট করাচ্ছ তখন কিন্তু এই প্রপার্টিগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিউ, এস, বি, এল, এগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু কয়েকটা জিনিস কিন্তু অপরিবর্তিত থাকছে। যেমন ধরো পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেলের কিন্তু মাস সেম, তাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম সেম, তাদের স্পিন সেম। এখানে লেখো বাট লিভস
বাট লিভস মাস কমা দিয়ে এনার্জি কমা দিয়ে মোমেন্টাম কমা দিয়ে স্পিন আনএফেক্টেড, এগুলো কিন্তু আনএফেক্টেড অবস্থা থেকে গেল। তার মানে দেখো তাহলে কি আমার মিসনোমার কি হলো না, মানে কনফিউশন কি হলো না? কয়েকটাকে চেঞ্জ করলো, কয়েকটাকে চেঞ্জ করলো না, এ তো ভারী সমস্যা। তা বললে কী করে হবে? কয়েকটাকে আমি চেঞ্জ করবো, আমি একটা অপারেটর অপারেট করাচ্ছি, সেটাকে তুমি বলছো যে কয়েকটা জিনিস আমার আনচেঞ্জ থাকবে, কয়েকটা জিনিস আমার চেঞ্জ হয়ে যাবে, তা বললে কী করে হবে? যখন তুমি একটা অপারেশন করবে তখন তো সব জিনিসকে তোমাকে ইনভ্যারিয়েন্ট রাখতে হবে। এখানে হচ্ছে কি কয়েকটা ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, কয়েকটা ক্ষেত্রে আবার আনচেঞ্জ থেকে যাচ্ছে, যেমন মাস এনার্জি। যেমন ধরো আমি যদি বলি প্রোটন এবং অ্যান্টিপ্রোটন মাস সেম, ইলেকট্রন পজিট্রন মাস সেম, দুজন করেই তোমার মাস হচ্ছে 0.501 MeV বা 0.51 MeV। এনার্জি মোমেন্টাম সবই সেম, কিন্তু ওদের এইগুলো আলাদা, কিউ এস বি এল এগুলো আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি বলতে পারি ধরো একটা চার্জ কনজুগেশন অপারেটর তুমি যদি প্রোটনের উপর অপারেট করো তাহলে সে তোমাকে অ্যান্টি প্রোটন দেবে। এবার এই অপারেটরটাকে তুমি যদি দুবার অপারেট করো তাহলে সি স্কোয়ার অফ পি, তার মানে সি স্কোয়ার অফ পি মানে হচ্ছে সি অফ পি, আবার সি অফ পি মানে সি অফ পি বার, তার মানে চলে আসছে আবার পি। তার মানে সি স্কোয়ার যখন পি এর ওপরে কাজ করছে তখন তোমাকে কী দিচ্ছে? পি। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে সি অপারেটর মানে চার্জ কনজুগেশন অপারেটরের করেসপন্ডিং আইগেন ভ্যালুজ আর +-1, কারণ আমরা জানি এ সাই ইকুয়াল টু যদি এ সাই হয়, এখানে সাই মানে হচ্ছে পি, তাহলে এ কত? এখানে বাই ডিফল্ট 1 আছে, তার মানে এই অপারেটরের করেসপন্ডিং আইগেন ভ্যালু হচ্ছে 1, তাহলে সি অপারেটরের করেসপন্ডিং আইগেন ভ্যালু হতে পারে কত কত না +-1, আইগেন ভ্যালু হতে পারে +-1 হতে পারে, বুঝলে? তার মানে মনে রাখতে হবে +-1 যদি হয় এখানে লেখো যে ইফ পি ইজ অ্যান আইগেন state of C, then it follows কি হবে না সি অপারেটরটা পি এর ওপরে যদি কাজ করে তাহলে সে আমাকে +-p দেবে, বাট মোদ্দা কথা হচ্ছে যে সে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু একটা পি মানে +-p দেবে, মানে মোদ্দা কথা হচ্ছে সে আমাকে একটা অবশ্যই কিন্তু পি বার দেবে। মানে এখানে কিন্তু মনে রাখতে হবে যে পি এবং পি বারে কিন্তু স্টেট সেম, মানে সি অপারেটরে যখন পি অপারেট করলো তখন +-p দিল, মানে এটা পি বার অ্যাকচুয়ালি, মানে মোদ্দা কথা হচ্ছে এদের দুজনকার কিন্তু স্টেট কিন্তু সেম, পি এবং পি বারের যে মানে ফিজিক্যাল স্টেটগুলো কিন্তু সেম। এখানে লেখো শুধুমাত্র তাদের সাইনটা চেঞ্জ হয়ে গেছে, পি এবং পি বারের কিন্তু ফিজিক্যাল স্টেট কিন্তু সেম। লেখো পি অ্যান্ড পি বার, লেখো পি অ্যান্ড পি বার differs at best by a sign, দেখো at best by a sign, which mean they represent same physical state, বুঝেছ? সেম ফিজিক্যাল স্টেট মানে আমি বলতে চাইছি প্রোটন এবং অ্যান্টিপ্রোটনের মাস এনার্জি বা অল আদার ফিজিক্যাল প্রপার্টিজ রিমেন্স দ্য সেম। ওদের মধ্যে ডিফার্স অ্যাট বেস্ট বাই এ সাইন, মানে এরা নিজেদের মধ্যে ডিফার করতে পারে জাস্ট একটা সাইনের দ্বারা, কিন্তু তাদের ফিজিক্যাল স্টেট কিন্তু সেম। কারণ মানে ফিজিক্যাল স্টেট বলতে আমি কী বলতে চাইছি, তার মাস, তার এনার্জি, তার মোমেন্টাম, তার স্পিন, এই সব কটা ফিজিক্যাল স্টেট কিন্তু সেম, যেটা আমি একটু আগে তোমাকে বললাম। ঠিক আছে? এবারে ধরো যদি আমার কাছে একটা মানে এ সিস্টেম অফ পার্টিকেল থাকে, ধরা যাক আর সিস্টেম অফ স্পিন হাফ পার্টিকেল আছে, মানে একটা পার্টিকেল বা সিস্টেম অফ যদি পার্টিকেল থাকে তাদের যদি আমাদের অরবিটাল অ্যাঙ্গুলার, সাপোজ উই হ্যাভ আ সিস্টেম অফ স্পিন হাফ পার্টিকেল, আ সিস্টেম অফ স্পিন হাফ পার্টিকেলস ধরো তোমার কাছে আছে, তাদের করেসপন্ডিং অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার ওদের করেসপন্ডিং অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু যদি এল হয়, আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি তোমাদের এস হয়, ঠিক আছে, তাহলে ওই সি অপারেটরের করেসপন্ডিং মানে চার্জ কনজুগেশন অপারেটরের করেসপন্ডিং আইগেন ভ্যালু উইল বি
ভ্যালু উইল বি কত হবে বলতো, যদি আমাদের সিস্টেম অফ যদি একটা পার্টিকেল থাকে বা যদি একটা সিস্টেম অফ পার্টিকেল থাকে, তাদের যদি আমাদের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় যদি এল, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি হয় এস, তাহলে ওই সিস্টেমটা যদি একটা সি অপারেটরের আইগেন স্টেট হয়, ওই সিস্টেমটা যদি সি অপারেটরের আইগেন স্টেট হয়, তাহলে তার করেসপন্ডিং আইগেন ভ্যালু হবে -1 এল প্লাস এস। বুঝতে পারলে? তাহলে একটা সিস্টেম অফ পার্টিকেল, একটা সিস্টেম অফ স্পিন হাফ পার্টিকেল আছে, তাদের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি হয় এল এবং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি হয় এস। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা ম্যাডাম 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 আমার অ্যাকচুয়ালি এখনও ক্লাস চলছে এখন, ঠিক আছে? হ্যাঁ পরে ফোন করুন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 না না এখন না, আপনি আমাকে হচ্ছে ভিডিও দিয়ে ফোন করুন, এখন আমার এখনও সময় নেই আমার। হ্যাঁ ঠিক আছে, ক্লাস চলছে আমার। হ্যাঁ দুটো করুন, হ্যাঁ 4টের আগে আগে মানে করবেন, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা তোমরা কি আছো? মানে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আরে সে বলো না, আর বিরক্ত লাগে এই শুধু এই ক্রেডিট কার্ড থেকে ফোন করে 14 বার করে, শুধু ক্রেডিট কার্ড। আরে এত ক্রেডিট কার্ড নিয়ে মানুষ তারা যাবে কোথায়? ঠিক আছে, আচ্ছা কী বললাম যে সি অপারেটর করেসপন্ডিং আইগেন ভ্যালু হচ্ছে কত, -1 এল প্লাস ওয়ান এল প্লাস এস, ঠিক আছে? আচ্ছা এবার এখানে লেখো যে মেজন্স উইল ফল ইনটু দিস ক্যাটাগরি। এখানে লেখো মেজন্স উইল ফল in this category, mesons will fall in this category. ওকে, এক ধরনের মেজন হতে পারে, ধরো তারা হলো সিউডো স্কেলার। মেজনের আবার অনেক ধরনের ভাগ আছে। এক ধরনের হতে পারে তোমার সিউডো স্কেলার, বা হতে পারে ভেক্টর, বা হতে পারে সিউডো ভেক্টর, এটসেট্রা এটসেট্রা। তাহলে মেজন্স উইল ফল ইন দিস ক্যাটাগরি। তাহলে মেজনের ক্ষেত্রে কী হয়ে থাকে না, আমাদের এল ইকুয়াল টু হয়ে থাকে 0, আর যদি মেজন্সগুলো যদি সিউডো স্কেলার হয় তাহলে তার করেসপন্ডিং এল ইকুয়াল টু হবে 0 আর এস ইকুয়াল টু হবে 0। তাহলে সেক্ষেত্রে আমরা সি এর হবে পজিটিভ ভ্যালু হবে, +1 ভ্যালু হবে। আর 2 নম্বর, ওরা যদি ভেক্টর যদি হয় তাহলে মনে রাখতে হবে যে ওদের এলটা 0 হয়ে থাকে আর এসটা 1 হয়ে থাকে। হ্যাঁ, ভেক্টরের ক্ষেত্রে আমাদের এখানে এস ইকুয়াল টু 0 হলে স্কেলার আর এস ইকুয়াল টু 1 হলে ভেক্টর, তার তো ওদের ক্ষেত্রে সি ইকুয়াল টু -1 হবে। বুঝতে পারলে? তার মানে চার্জ কনজুগেশন যে অপারেটরটা আছে তার করসপন্ডিং যে আইগেন ভ্যালুগুলো +1ও হতে পারে বা -1ও হতে পারে। তো মানে সিউডো স্কেলারের জন্য হবে +1 আর ভেক্টরের জন্য হবে -1, ঠিক আছে? আর তার সঙ্গে সঙ্গে আমাকে এটাও মনে রাখতে হবে যে চার্জ কনজুগেশন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টস দ্যাট ইউ নিড টু রিমেম্বার। চার্জ কনজুগেশন ইজ আ মাল্টিপ্লিকেটিভ কোয়ান্টাম নাম্বার, মাল্টিপ্লিকেটিভ কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এটা কেন বললাম একটুখানি পরে তোমার বুঝতে হবে যে মাল্টিপ্লিকেটিভ কোয়ান্টাম নাম্বার কেন আমি বলছি। তার কারণটা হচ্ছে, দেখো তোমাদের আমি যদি একটা এক্সাম্পল দিই যে π0 থেকে তোমরা জানো যে π0 মেজনটা গামা প্লাস গামাতে তোমাদের ডিকে করে, π0 ফোটনটা দুটো তোমার গামাতে ডিকে করবে। হ্যাঁ, আচ্ছা তো π0 এটা তোমার হচ্ছে মেজন। তাহলে বুঝতে পারছো মেজন মানে আমি কি বলেছিলাম যে চার্জ কনজুগেশন অপারেটরটা যখন একটা নিউট্রাল মেজনের উপরে অপারেট করবে তখন তার আইগেন ভ্যালু অবশ্যই +1 হবে, ঠিক আছে? তাহলে +1 হচ্ছে আইগেন ভ্যালু। তাহলে চার্জ কনজুগেশন অপারেটরের যে করেসপন্ডিং আইগেন ভ্যালু দ্যাট ইজ ইকুয়াল টু +1, ঠিক আছে? আচ্ছা এবার আমাকে দেখতে হবে যে তাহলে এর করেসপন্ডিং আমি যদি এরপরে সি অপারেটর লাগাই, তাহলে সি অপারেটর করেসপন্ডিং আইগেন ভ্যালু হচ্ছে +1। তাহলে ডেফিনেটলি যদি এই ইন্টারাকশানটাকে যদি ভ্যালিড হতে হয় তাহলে আমার এপাশেও +1 আসতে হবে, ঠিক আছে? এবং +1 যে আসবে তার প্রমাণটা হচ্ছে গামাটা হচ্ছে একটা ফোটন। তাহলে গামাটা মনে রাখবে যে গামাটা ইজ অ্যান আইগেন স্টেট অফ সি উইথ আইগেন ভ্যালু -1। তুমি ভাবছো স্যার গামাটা তো নিউট্রাল, তাহলে তার করেসপন্ডিং সি করলে কেন আমাদের -1 আসবে? ওটাকে তুমি দুভাবে এক্সপ্লেন করতে পারো যে গামাটা হচ্ছে একটা ফোটন, তো গামাটা হচ্ছে ফোটন, তাহলে তার করেসপন্ডিং এল ইকুয়াল টু হচ্ছে তোমাদের 0
আর এস ইকুয়াল টু ফোটন মানে হচ্ছে একটা বোজন। ফোটনের আমরা জানি যে ইন্টিগ্রাল স্পিন থাকে, তাহলে এস ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে গামা ফোটনের করসপন্ডিং যে তোমার আইগেন ভ্যালু আসবে দ্যাট ইজ করসপন্ড টু -1 মানে -1 মানে -1। তাহলে গামা ফোটনের করসপন্ডিং একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে -1। তাহলে আমি কি বললাম যে যে আমাদের এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ, তাই তো, মানে চার্জ কনজুগেশন অপারেটরটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। তাহলে -1 সঙ্গে -1 গুণ করলে দেখো +1 কিন্তু আমাদের আসছে, বুঝতে পারলে? তাহলে কী বললাম, গামা যদিও তোমাদের ফোটন এবং ফোটনে কোনো চার্জ নেই, তাহলে তোমরা অ্যাজিউম করতে পারো যে গামার কোনো তোমার সি প্যারিটি করসপন্ডিং আইগেন ভ্যালু হবে 0, বাট অ্যাকচুয়ালি কিন্তু সি প্যারিটি করসপন্ডিং ওর আইগেন ভ্যালু কিন্তু হবে -1। এর কারণটা তুমি যদি ফিজিক্যালি বুঝতে চাও সেটা হচ্ছে গামার হচ্ছে একটা ফোটন, তো ফোটন মানে হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তো তুমি যদি ইলেকট্রোম্যাগনেটিক মানে ফিল্ডের ওপরে তুমি যদি চার্জ কনজুগেশন অপারেটর কাজ করো, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানগুলো পাল্টে যায়। আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানগুলো যদি পাল্টে যায়, কারণ ইলেকট্রিক ফিল্ড তো মানে ফিল্ড মানে তো পজিটিভ থেকে নেগেটিভ, তাহলে ইন দ্য সেন্স ওখানে কিন্তু একটা ট্রান্সফরমেশন হতে পারে, মানে বুঝতে পারলে? তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশানটা পাল্টে যাবে বলতে তখন আমাদের ওই গামার যে করসপন্ডিং যে আমরা এটা পাবো, মানে চার্জ কনজুগেশনের করসপন্ডিং যে আইগেন ভ্যালুটা আমরা পাবো ওটা হচ্ছে -1 হবে। হ্যাঁ, তাহলে এপাশে আমরা +1 ছিল, তাহলে এপাশে দুটো -1 মানে -1 মিলে মাল্টিপ্লিকেশন করে আমরা এটা +1 চলে আসছে। ওকে, বুঝতে পারলে? ঠিক আছে, এবার লেখো যে ফর এ সিস্টেম অফ n ফোটনস, যদি আমাদের কাছে এরকম যদি n ফোটনস থাকে তাহলে ফর এ সিস্টেম অফ n ফোটনস আমরা দেখতে পেলাম যে যদি দুখানা ফোটন থাকতো তাহলে তাদের করসপন্ডিং চার্জ কনজুগেশনের আইগেন ভ্যালুটা হতো -1^²। তাহলে ফর এ সিস্টেম অফ যদি n ফোটনস থাকে তাহলে সি এর আইগেন ভ্যালু হবে -1^n হবে। তার মানে 3টে ফোটন থাকলে তাহলে বুঝতে পারছো যে ওই যে আমি বললাম π0 থেকে গামা প্লাস গামা, এখানে তোমাকে দুটো বেরোতেই হবে, একটা বেরোলে চলবে না, কারণ একটা বেরোলে এটা মাইনাস চলে আসছে। এখানে +1 ছিল, এখানে -1 চলে আসছে। তো তুমি মানে বলতে পারো যে স্যার তাহলে তো এরকম তাহলে মানে দুখানা কেন, 4টেও বেরোতে পারে, 4টে বেরো, 6টাও বেরোতে পারে। হ্যাঁ, 6টা বেরোলে তো হবে না বাবা, কারণ তোমাকে এখানে দুটোই তোমাকে বের করতে হবে। তার কারণটা হচ্ছে এর একটা এনার্জি কনজারভেশনও আছে। π0 যা এনার্জি, সেই এনার্জিটাকে আমাকে গামা প্লাস গামার এনার্জির সঙ্গে সমানতে হবে। সুতরাং ইনফাইনাইট নাম্বার অফ নিশ্চয়ই তোমার ফোটন বেরোবে না, তাই না? কারণ মানে ফোটনের তো একটা নিজস্ব এনার্জি রয়েছে, তাহলে সেই এনার্জিটাকে দ্যাট মাস্ট ট্যালি উইথ দ্য এনার্জি অফ দ্য π0। ঠিক আছে, বুঝতে পারলে? বাট মোটা কথা হচ্ছে যে আমাকে এখানে চার্জ কনজুগেশনটাকে ভ্যালিড হতে হবে। চার্জ কনজুগেশনটা কিন্তু মনে রাখতে হবে যে স্ট্রিক্টলি ভ্যালিড ফর দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশান এবং মেসনের জন্য। ঠিক আছে, কিন্তু হাউএভার চার্জ কনজুগেশন কিন্তু সব ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে তখন আমাদের কি রেমেডি, ওটা আমি তোমাকে এবার এক্সপ্লেন করবো। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও একটা লেখো যে চার্জ কনজুগেশন ইজ নট আ চার্জ কনজুগেশন is not a symmetry of weak interaction। আমরা জানি চার্জ কনজুগেশন অপারেশনটা উইক ইন্টারাকশানের সিমেট্রিক থাকে না। ঠিক আছে, আচ্ছা, উইক ইন্টারাকশান বলতে কী ধরনের ইন্টারাকশানের কথা আমি বলছি? ধরা যাক যেখানে যেখানে আমাদের নিউট্রিনো এমিশন হয়, সেখানে সেখানে আমাদের কী হয়, উইক ইন্টারাকশান হয়। নিউট্রিনো এমিশন মানে হচ্ছে ওখানে একটা আমার উইক ইন্টারাকশান হওয়ার চান্সেস আছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে ধরা যাক চার্জ কনজুগেশন অপারেশনটাকে আমি অপারেট করাচ্ছি একটা নিউট্রিনোর ওপরে, ঠিক আছে, যেটা কিনা হচ্ছে লেফট হ্যান্ডেড। আমরা জানি যে নিউট্রিনো has two kinds of হেলিসিটি মানে আমি তোমাকে বলেছিলাম লাস্ট ক্লাসে, একটা হতে পারে লেফট হ্যান্ডেড, একটা হতে পারে রাইট হ্যান্ডেড। সেই প্যারিটি পড়ানোর সময় আমি বলেছিলাম একটা হতে পারে লেফট হ্যান্ডেড নিউট্রিনো, একটা হতে পারে রাইট হ্যান্ডেড নিউট্রিনো। মানে যখন নিউট্রন থেকে প্রোটন কিংবা প্রোটন থেকে নিউট্রন যখন কনভার্সন হয়, তখন নিউট্রিনোগুলো আইদার তোমার বেরোবে ঘড়ির কাঁটার দিকে বা বেরোবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে একটা হবে লেফট হ্যান্ডেড নিউট্রিনো,
বা আরেকটা হবে রাইট হ্যান্ডেড নিউট্রিনো, ঠিক আছে? আচ্ছা, তাহলে সি যদি তোমাদের নিউট্রিনোর উপরে অপারেট করে তাহলে সে তোমাকে দেবে তোমাকে এখানে বুঝতে পারছো এখানে নিউ ই আছে, মানে নিউট্রিনো আছে, তাহলে নিউট্রিনো থেকে ও করে দেবে অ্যান্টি নিউট্রিনো, কিন্তু তার এই লেফট হ্যান্ডেডনেসটা কিন্তু আনচেঞ্জ রাখবে। তাহলে এখানেও কিন্তু হবে তোমাদের লেফট হ্যান্ডেড অ্যান্টি নিউট্রিনো। হাউএভার লেফট হ্যান্ডেড অ্যান্টি নিউট্রিনো ডাজ নট এক্সিস্ট। বুঝছো? তার মানে সি কিন্তু তার মানে নিউ ইর আইগেন স্টেট কিন্তু হলো না, মানে নিউ ই ইজ নট দ্য আইগেন স্টেট অফ দিস সি অপারেটর। কারণ সি যখন নিউ ইর উপরে অপারেট করবে, আমি একটু আগে তোমাকে বললাম যে নিউট্রাল পার্টিকেলের উপরেও কিন্তু, যেহেতু তোমার হচ্ছে নিউট্রিনো একটা কি, নিউট্রিনো হচ্ছে ওয়ান কাইন্ড অফ লেপটন, তাহলে লেপটন মানে হচ্ছে এর একটা লেপটনিক কোয়ান্টাম নাম্বার আছে, এর লেপটনিক কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে +1, আর লেপটনিক কোয়ান্টাম নাম্বার আছে মানে তার একটা লেপটনিক চার্জও আছে। নিউট্রিনোর নিজের কিন্তু কোনো চার্জ নেই, কিন্তু তার একটা লেপটনিক চার্জ আছে। চার্জ কনজুগেশন কিন্তু সেই লেপটনিক চার্জকেও কিন্তু দেখবে। আমি কি বললাম, শুধুমাত্র যে ইলেকট্রিক চার্জ হতে হবে তা কিন্তু নয়। যদি তাই হতো তাহলে সি কিন্তু নিউ ইর উপরে অপারেটই করতো না, কিন্তু এখানে অপারেট করতে পারছে। তার কারণটা হচ্ছে নিউ ইর মধ্যে চার্জ নেই, বাট ইট ইজ এ লেপটন মানে এর লেপটনিক কোয়ান্টাম নাম্বার আছে, আর লেপটনিক কোয়ান্টাম নাম্বার আছে মানে তার লেপটনিক চার্জও আছে। তাহলে সে অবশ্যই তার উপর যদি সি অপারেটর কাজ করে তাহলে সে নিউট্রিনোকে অ্যান্টি নিউট্রিনো বানিয়ে দেবে, কিন্তু তার যে লেফট হ্যান্ডেডনেসটাকে কিন্তু ও চেঞ্জ করতে পারবে না, সে কিন্তু লেফট হ্যান্ডে থাকবে। হাউএভার লেফট হ্যান্ডেড অ্যান্টি নিউট্রিনো ডাজ নট এক্সিস্ট। তার মানে আমি বলতে পারি উইক ইন্টারঅ্যাকশানের ক্ষেত্রে আমার সি অপারেটর এই সিমেট্রিটা ধরে রাখতে পারছে না। একদম পরিষ্কার, ঠিক আছে? তাহলে দেয়ার আর এ ড্রাস্টিক্যাল মানে এই যে আমরা যে চার্জ কনজুগেশন অপারেটরটা আমি যেটা দেখতে পাচ্ছি, মানে ড্রাস্টিক্যালি কিন্তু অনেক সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ফল করে যাচ্ছে, স্পেশালি স্ট্রং ইন্টারাকশানে তো চার্জ কনজুগেশন খুব বাজেভাবে মানে ফেলিওর হয়েছে। তাহলে সেটা করার জন্য আমাকে একটা নতুন কোয়ান্টাম নাম্বার তাহলে ডিফাইন করতে হবে, যেটা কিনা স্ট্রং ইন্টারাকশানের ক্ষেত্রে কিন্তু ইকুয়ালি অ্যাপ্লিকেবল হবে। সেটাই হচ্ছে তোমাদের কি সেটা হচ্ছে তোমাদের কি জি প্যারিটি। এবার আমরা ডিফাইন করবো হোয়াট ইজ জি প্যারিটি। চলে এসো, হোয়াট ইজ জি প্যারিটি। তো এখানে লেখো ফার্স্টে একটা সেন্টেন্স লেখো, বিকজ so few particles are eigenstates of C operator মানে চার্জ কনজুগেশন অপারেটর, its direct application in elementary particle physics is limited। তার কারণটা হচ্ছে সি অপারেটর তার মানে সব ক্ষেত্রে জেনারেলাইজ করতে পারছে না, তার মানে এর অ্যাপ্লিকেশনটা ইজ ভেরি লিমিটেড। এবার তার জন্য লেখো যে ইটস পাওয়ার ক্যান বি এক্সটেন্ডেড if we confine our attention in strong interaction। এবার আমরা এই চার্জ কনজুগেশন অপারেটরের পাওয়ারটাকে আমরা বাড়াচ্ছি। ইফ উই কনফাইন আওয়ার অ্যাটেনশন ইন স্ট্রং ইন্টারাকশানের ক্ষেত্রে সি প্যারিটি একেবারেই অ্যাপ্লিকেবল নয়। তাহলে এর পাওয়ারটাকে আমরা বাড়াতে পারি যদি আমি এর সাথে আর একটা অপারেশনকে কম্বাইন করে দিই। কি বললাম বুঝতে পারলে? সি অপারেটরটা স্ট্রং ইন্টারাকশানের ক্ষেত্রে ভ্যালিড হবে না, তাহলে আমি একটা কাজ করি, সি অপারেটরের সঙ্গে আরও কিছু একটা অপারেশন করি যাতে করে কিনা এমন একটা অপারেশন হয় যে অপারেশনটা স্ট্রং ইন্টারাকশানের ক্ষেত্রেও ভ্যালিড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ।
its power can be extended if we confine our attention in strong interaction by combining it with an appropriate কি বলবো isospin transformation that is rotation by 180 degree about the second axis in isospin space আমি তোমাকে সব এক্সপ্লেন করে দিচ্ছি, কিচ্ছু তোমরা বুঝতে পারছো না আমি জানি। আইসোস্পিন ট্রান্সফরমেশন দ্যাট ইজ রোটেশন বাই 180 ডিগ্রি অ্যাবাউট দ্য সেকেন্ড অ্যাক্সিস, তাকে আমরা বলবো I2 ইন আইসোস্পিন স্পেস। ফার্স্টে তোমাকে আমি ডেফিনেশনটা দিয়ে দিচ্ছি। তাহলে ইন জেনারেলি আমরা বলতে পারি জি প্যারিটি, জিটা হচ্ছে আমাদের কি না জেনারেল প্যারিটি বা জি প্যারিটি। সেই জেনারেল প্যারিটিকে আমরা ডিফাইন করবো কি চার্জ কনজুগেশন মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার আই পাই ইন্টু I2, এই হচ্ছে আমাদের জি প্যারিটি। এটা মানে কি দেখো, সি মানে হচ্ছে চার্জ কনজুগেশন অপারেটর, ই টু দি পাওয়ার আই পাই বাই I2। আমরা জানি যে কোনো একটা ম্যাথামেটিক্যাল ফিজিক্স বা কোয়ান্টামে আমরা যখন ই টু দি পাওয়ার আই থিটা বলি, দ্যাট রিপ্রেজেন্টস আ রোটেশন ইন থিটা অ্যাঙ্গেল। থিটা অ্যাঙ্গেলে কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিসের রেসপেক্টে আমরা রোটেশনকে ইঙ্গিত করি। ই টু দি পাওয়ার আই থিটা যখন আমি বলি না, তখন অ্যাকচুয়ালি এটা ইঙ্গিত করে কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিসের অ্যাবাউটে থিটা ডিগ্রিতে রোটেশন মেরেছো। এখানে দেখো, এখানে আই পাই আছে, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি রোটেশন, আর I2 আছে, I2 মানে হচ্ছে সেকেন্ড অ্যাক্সিস ইন আইসোস্পিন স্পেস। তাহলে এটা হচ্ছে আমাদের কি জেনারেলাইজড প্যারিটি, চার্জ কনজুগেশন মাল্টিপ্লাইড বাই ই টু দি পাওয়ার আই পাই ইন্টু I2। এবার এই অপারেটরটাকে তুমি যদি স্ট্রং ইন্টারাকশানের ক্ষেত্রে ডিফারেন্ট পার্টিকেলের উপরে অ্যাপ্লাই করবো, প্রত্যেক ক্ষেত্রে ও কনজার্ভ থাকবেই থাকবে, তুমি যা খুশি তুমি করো না কেন। তার মানেটা হচ্ছে সি অপারেশনটা মানে চার্জ কনজুগেশন অপারেশনটা, যেখানে আগে মাত্র কয়েকটা লিমিটেড কেসেতে আমি অ্যাপ্লাই করতে পারছিলাম, আমি যখনই এইটাকে ডিফাইন করে দিলাম না, এইবার এই অপারেশনটা সমস্ত ইন্টারাকশনকে কিন্তু ইনভ্যারিয়েন্ট রাখবে। তাহলে জি প্যারিটি মানে হচ্ছে চার্জ কনজুগেশন অপারেটর কম্বাইন্ড বাই আর রোটেশন ইন দ্য আইসোস্পিন স্পেস অ্যাবাউট দ্য সেকেন্ড অ্যাক্সিস বাই 180 ডিগ্রি। সো দিস ইজ কল্ড দ্য জেনারেল প্যারিটি। এবার প্রথম কথা হচ্ছে, আমি এখনও আই হোপ তোমরা বুঝতে পেরেছো, বাট স্টিল কয়েকটা জিনিস তোমাদের কনফিউশন আছে। যে প্রথম কথা হচ্ছে আইসোস্পিন স্পেস মানে কি। প্রথমে তোমাকে আমি ডিফাইন করবো যে হোয়াট ডু ইউ মিন বাই আইসোস্পিন স্পেস। আইসোস্পিন স্পেস মানে হচ্ছে আ স্পেস, যেভাবে আমরা একটা স্পিন স্পেসকে কোয়ান্টাম মেকানিক্সে যখন আমরা একটা স্পিন স্পেস বলতাম, কোয়ান্টাম মেকানিক্সে যখন আমরা একটা স্পিন বলতাম, স্পিন মানেই তোমার মাথার মধ্যে আসতো পাউলিস স্পিন মেট্রিসেস, তাই তো? এবং তারা ছিল 2x2 ম্যাট্রিক্স। এখানেও ঠিক তেমনি আমরা 2x2 পাউলিস ম্যাট্রিক্সকে আমরা ডিফাইন করব, যার আমরা জানি আইসোস্পিন যদি আই হয় তাহলে তার আমাদের তিনটে কম্পোনেন্ট থাকে, I1, I2 অ্যান্ড I3। এইটা হচ্ছে তোমার তিনটে কম্পোনেন্ট, I1, I2 অ্যান্ড I3, যেখানে I1 করেসপন্ড করছে সিগমা 1কে, হুইচ ইজ কল্ড দ্য 0, 1, 1, 0। তাহলে এখানে I1টাও তোমাদের হবে 0, 1, 1, 0। এখানে তোমাদের ছিল সিগমা 2, যেটা ছিল 0 - I0। ধুর বাবা, কোথায় চলে গেল সব, এই গেল। এখানে চলে আসছে I2 মানে চলে আসছে 0 - I0। এখানে ছিল তোমাদের সিগমা 3 হুইচ ইজ 1, 0, 0, -1। এখানে তোমার চলে আসবে I3 1, 0, 0, -1। মানে ঠিক স্পিনের মতন আইসো স্পিনেতেও আমরা তিনটে এরকম ম্যাট্রিক্সকে ডিফাইন করতে পারি, I1, I2, I3, যারা কিনা হচ্ছে। এবং এইটা হচ্ছে আমাদের সেই সেকেন্ড অ্যাক্সিসটা, এর অ্যাবাউটে আমাকে নিতে হবে, ঠিক আছে? যেমন ধরো আমি যদি একটা মানে আইসোস্পিন স্পেস হচ্ছে একটা ভার্চুয়াল স্পেস, এখানে লেখো
আইসোস্পিন স্পেস মানে হচ্ছে আইসোস্পিন স্পেস মানে হচ্ছে একটা ভার্চুয়াল স্পেস, একটা ভার্চুয়াল স্পেস। আমাকে এই নোটসটা বানিয়ে আমাকে দেবে, এন্টায়ার পার্টিকেল ফিজিক্সে যা যা মানে পড়ালাম আমাকে একজন নোটসটাকে বানিয়ে দেবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভার্চুয়াল স্পেস, ঠিক আছে? তাহলে কী হবে, তুমি যদি I2-র অ্যাবাউটে, মানে তুমি ব্যাপারটা ভাবতে পারো এইভাবে 180 ডিগ্রি রোটেশন দিচ্ছি, মানে এই ছিল, এটাকে তুমি বলতে পারো I3, এটা হচ্ছে তোমাদের I2, আর এটা হচ্ছে তোমাদের I1। তাহলে এইটা হচ্ছে সেই অ্যাক্সিসটা, যে অ্যাক্সিসের অ্যাবাউটে তুমি একবার এখান থেকে এখানে আসতে পারো, মানে I3 থেকে মানে -I3-তে, আবার I1 থেকে -I1-এ, ঠিক আছে? মানে এই অ্যাক্সিসটার অ্যাবাউটে, এই যে অ্যাক্সিসটা আমি ধরেছি, এই অ্যাক্সিসটার অ্যাবাউটে আমরা কী করবো, আমরা রিফ্লেকশন নেবো আর কি। রিফ্লেকশন হলে কী হবে, I3টা আমাদের চেঞ্জ হয়ে যাবে -I3-তে। ঠিক যেমনি করে ধরো এটা তো, এটা তুমি যদি বলো পাই প্লাস, এটা তুমি যদি বলো π0, এটা তুমি যদি বলো π-, তাহলে যদি এই অ্যাক্সিসটার অ্যাবাউটে তুমি যদি নাও, তাহলে কী হবে, পাই প্লাসটা π- হয়ে যাবে, বুঝলে? তোমার পাই প্লাস থেকে আমরা π- আমরা পেয়ে যাবো। তাহলে বুঝতে পারলে? তাহলে চার্জ কনজুগেশন অপারেটর ফলোড বাই একটা, মানে কি বলবো, একটা আইসোস্পিন ট্রান্সফরমেশন, হুইচ মানে যেটা হচ্ছে কি না, ওই সেকেন্ড অ্যাক্সিসটার অ্যাবাউটে 180 ডিগ্রি আমরা রোটেশন দিয়েছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এই গেল তোমাদের মোটামুটি জি প্যারিটি। হ্যাঁ, এখনও কিছু কথা আমার বলা বাকি আছে, এক সেকেন্ড দাঁড়িয়ে যাও। আচ্ছা, ইন জেনারেলি যখন তুমি একটা রোটেশন অপারেটরকে, এটা জেনে রাখো, ইন জেনারেলি আর রোটেশন অপারেটর, ইন জেনারেল রোটেশন অপারেটর ইজ কি বলবো, ইজ ডিফাইন্ড অ্যাজ UN of theta. U stands for the unitary, n dimensional, and theta that is equal to exponential of -I। আমরা যদি এখানে রোটেশনটা যদি আইসোস্পিন স্পেসে যদি দিই, তাহলে সেটা হবে I ডট n ক্যাপ ইন্টু θ/2। তাহলে এখানে দেখো, তুমি এখানে থিটাটা হচ্ছে তোমাদের পাই, তার মানে এটা চলে আসবে কিন্তু e⁻I পাই ডট n ক্যাপ π/2। ওকে, বুঝতে পারছো? তাহলে হোয়ার, এখানে মনে রাখতে হবে এন ক্যাপের আমাদের 3টে কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে, বুঝতে পারছো, এন ক্যাপ মানে হচ্ছে তোমাদের ইউনিট ভেক্টর, মানে একটা কি বলবো, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কী কী হয় তোমার জানো, একটা হয়ে থাকে সাইন থিটা কস ফাই, একটা হয়ে থাকে সাইন থিটা সাইন ফাই, একটা হতে কস থিটা। এটা হচ্ছে আমাদের এন ক্যাপের তোমার 3টে কম্পোনেন্ট আছে। ওকে, এবার তুমি যদি এখানে UN থিটাটা বসিয়ে দাও, তার কথা আসছে বলো। তাহলে তুমি যদি এটাকে এক্সপানশন করো, আমরা জানি এই পুরো জিনিসটার এক্সপানশন কত হয়, এটা তোমাদেরকে আমি গ্রুপ থিওরিতে, ফলো মাই গ্রুপ থিওরি নোটস, তোমাদেরকে গ্রুপ থিওরি নোটসে আমি এটা বলেছিলাম। ওকে, আমার লাস্ট সেমিস্টার খাতাগুলোকে দেখবে। হ্যাঁ, এটাকে তুমি যদি এক্সপানশন করো, তুমি পেয়ে যাচ্ছ cos of θ/2 ইন্টু I ক্যাপ মাইনাস এটা, আচ্ছা, এখানে I ক্যাপ মানে কিন্তু ইউনিট ভেক্টর। হ্যাঁ, I ক্যাপ মানে কিন্তু এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই I মানে কিন্তু হচ্ছে আইসোস্পিন, এই I ক্যাপ মানে কিন্তু হচ্ছে, এটা কিন্তু একটা ইউনিট ম্যাট্রিক্স। এই I এর সঙ্গে কিন্তু এই I ক্যাপকে কিন্তু গোলাবে না, এই I ক্যাপ মানে হচ্ছে একটা ইউনিট ম্যাট্রিক্স, ঠিক আছে? মাইনাস I ইন্টু I, এই I মানে কিন্তু হচ্ছে আইসোস্পিন। ওকে, এই I ইন্টু n ক্যাপ সাইন অফ θ/2, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি যদি এখানে ইয়ে করো, তাহলে U2 অফ পাই করো, U2 অফ পাই করলে এখানে চলে আসছে আমাদের কত, U2 অফ পাই, মানে এনের জায়গাতে 2 বসালে আর থিটার জায়গাতে পাই বসালে, এখানে চলে আসছে cos অফ π/2 মানে 0। তাহলে 0 মাইনাস কত আসছে বলো, 0 মাইনাস I ডট n ক্যাপ, ভাবো I এর সঙ্গে তোমাদের ডট প্রোডাক্ট আছে n1, তাহলে আমরা I ডট n ক্যাপ করলে আমরা পেয়ে যাচ্ছি I2। হ্যাঁ, I ডট n ক্যাপ মানে হচ্ছে I2, আইটা হচ্ছে আইসোস্পিনের সঙ্গে যখন তুমি n ক্যাপ করবে তখন কী হয়, I2 পাই আমরা। ঠিক যেমনি করে আমরা যখন বলি
আই এর করসপন্ডিং তিনটে তোমার মাল্টিপ্লেট হয়, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2, একটা হচ্ছে I3। এখন আমরা আই এর সঙ্গে যদি তাহলে ডট প্রোডাক্ট করি, তাহলে আমরা তো সেকেন্ড অ্যাক্সিসটার অ্যাবাউটে রোটেশন নিচ্ছি, তাহলে আই ডট এন ক্যাপ করলে কী হবে, মানে তাহলে আই ডট এন ক্যাপ করলে I2 আসবে, তাই তো? তাহলে চলে আসছে I ইন্টু I2, আর সাইন অফ π/2 মানে হচ্ছে সাইন অফ 90 ডিগ্রি মানে 1, তাহলে আই অফ I2 হবে, বুঝতে পারছো? তার মানে চলে আসছে কত, মাইনাস আই অফ I2 মানে কত কত বললাম, 0 মাইনাস আই অ্যান্ড 0, তাহলে কত এলো, চলে এলো 0 মাইনাস 1 প্লাস 1 0, তাহলে এই হচ্ছে আমাদের E2 অফ π, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে জেনারেল প্যারিটি মানে আমি তাহলে বলতে পারি কি হলো বলো তো, তাহলে জেনারেল প্যারিটি মানে আমি বলতে পারি G ইকুয়াল টু সি U2 অফ π, ওই যে e⁻I π ইন্টু I2 ওইটাকে আমরা বলছি এখন U2 অফ π, একই ব্যাপার, তুমি এটাও বলতে পারো, এটাও বলতে পারো, বা এটাও বলতে পারো, একই ব্যাপার, ঠিক আছে? তা সি অফ U2 ইন্টু π, এইটা হচ্ছে আমাদের জেনারেল প্যারিটির ডেফিনেশন, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা, এবার এখানে একটা জিনিস লেখো যে যে কী বলবো, যে এই যে আমরা যখন জেনারেল প্যারিটিটাকে ডিফাইন করলাম G ইকুয়াল টু সাম চার্জ কনজুগেশন ইন্টু U2 অফ π, এখানে মনে রাখতে হবে যে এটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর কী বলবো, স্ট্রং ইন্টারাকশনের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু সমস্ত ধরনের কোয়ার্ক স্ট্রাকচারের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এখানে লেখো যে দিস ইজ নট অ্যাপ্লিকেবল, দিস ইজ নট অ্যাপ্লিকেবল এই জেনারেল প্যারিটিটাকে, মানে আমরা ইন জেনারেলি আমাদের যে মেজনিক স্ট্রাকচারগুলো হয়ে থাকে, সেই মেজনিক স্ট্রাকচারগুলো হয়ে থাকে বাই দ্য কম্বিনেশন অফ কী কী, একটা কোয়ার্ক এবং অ্যান্টি কোয়ার্ক, মানে টপ তোমার থাকে আপ কোয়ার্ক অ্যান্ড ডাউন কোয়ার্ক, মানে এই সমস্ত এই প্যারিটিটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর দোজ কোয়ার্কস অ্যান্ড ফর দোজ হ্যাড্রনস যারা কিন্তু হচ্ছে ওই আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি, কিন্তু আদার্স কোয়ার্ক দিয়ে যদি কম্বাইন করো তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। যেমন ধরো ওই স্ট্রেঞ্জ কোয়ার্ক বা ধরো চার্ম কোয়ার্ক বা বটম কোয়ার্ক, এদের জন্য কিন্তু মানে যে সমস্ত হ্যাড্রনস বা মেজনস ওই সমস্ত মানে কোয়ার্ক দিয়ে তৈরি, ওদের জন্য কিন্তু জেনারেল প্যারিটি কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। এখানে লেখো যে দিস ইজ নট অ্যাপ্লিকেবল ফর দোজ এলিমেন্টারি particles consisting of S strange quark, charm quark, bottom quark and top quarks, এইগুলো দিয়ে যদি কম্বাইন হয় তাহলে কিন্তু হবে না, তখন কিন্তু আমাদের জেনারেল প্যারিটি কিন্তু ডিফাইন হবে না। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে লেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটা আমি মেনশন করে দিচ্ছি, এখানে লেখো যে স্টার মার্ক দিয়ে লেখো যে ফর এ মাল্টিপ্লেট অফ আইসোস্পিন, ফর এ মাল্টিপ্লেট অফ আইসোস্পিন the eigenvalue of G parity, G ইকুয়াল টু কত হয়ে থাকে বলো তো, -1 ইন্টু সি হবে, বুঝলে? এটা হচ্ছে জি প্যারিটি করসপন্ডিং আইগেন ভ্যালু। তাহলে যদি একটা মাল্টিপ্লেট অফ আইসোস্পিন যদি থাকে, তা আইগেন ভ্যালু অফ জি প্যারিটি উইল বি -1 ইন্টু সি। যেমন ধরো ফর এক্সাম্পল যদি তুমি পায়ন নাও, মানে পাই মেজন যদি নাও, পাই মেজনের আমরা জানি এর করসপন্ডিং আই কত হবে, এর করসপন্ডিং আই হবে তোমাদের 1, তাই তো? কারণ আমরা পাই মেজনের আইসোস্পিন হচ্ছে 1, তাহলে কত হবে -1 ইন্টু সি, মানে মাইনাস অফ সি। এবার তোমার সিটা যেমন আছে সেই অনুযায়ী তোমার জি এর ভ্যালু ডিপেন্ড করবে। এবার ধরো সি যদি তোমাদের হয়, ধরো সি মানে কি, সি মানে হচ্ছে চার্জ কনজুগেশনের করসপন্ডিং কি, আইগেন ভ্যালু। তাহলে ভাবো এবার মাইনাস ইন্টু সি হয়ে গেল, তার মানে জি ইকুয়াল টু হয়ে গেল মাইনাস অফ সি। এবার ধরো সি যদি তোমাদের পায়ন হয়, ধরো পাই প্লাস বললাম, তাহলে পাই প্লাসের ক্ষেত্রে কি হয়, সি অপারেটর যখন পাই প্লাসের উপরে অপারেট করে
তখন তোমাকে কী দেয়, তখন তোমাকে দেবে +1 আইগেন ভ্যালু ইন্টু পাইটাকে মাইনাস করে দেবে, তাই তো? তাহলে তখন হয়ে যাবে, তার মানে সি অপারেটরের করেসপন্ডিং আইগেন ভ্যালু আমরা কী পেলাম, +1 পেলাম, তাহলে তখন ওটা জি হয়ে যাবে -1। তাহলে বুঝতে পারলে, -1 হয়ে যাবে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে লেখো যে ফর এ সিঙ্গেল পায়ন, লেখো ফর এ সিঙ্গেল পায়ন, ফর আ সিঙ্গেল পায়ন জি ইকুয়াল টু হয়ে থাকে -1। ফর এ সিঙ্গেল পায়ন তাহলে বলতে পারি জি ইকুয়াল টু হবে -1। তাহলে যদি ফর এন নাম্বার অফ পায়ন্স থাকে, দেন ফর এন নাম্বার অফ পায়ন্স জি প্যারিটি, তাহলে আমার কত হবে, -1n হবে, বুঝলে? যদি এন নাম্বার অফ পায়ন্স থাকে তাহলে আমার জি প্যারিটি হবে -1n, ঠিক আছে? সো it can tell you how many, যেহেতু আমার জি প্যারিটি আমার জানা হয়ে গেল যে এন নাম্বার পায়োনিসের জন্য জি প্যারিটি হচ্ছে -1n, সো ইট ক্যান টেল ইউ how many pions can be emitted in a particular ডিকে, বুঝতে পারলে? তার মানে যেহেতু আমাদের এন নাম্বারস অফ পায়নের জন্য আমার জি প্যারিটি হচ্ছে -1n, সুতরাং এই ইনফরমেশনটা থেকে আমি এটা বলতে পারি যে ওই ইন্টারাকশানের সময়তে কতগুলো পায়ন্স এমিটেড হয়েছে, মানে কোনো একটা পার্টিকুলার ইন্টারাকশানে বা কোনো একটা পার্টিকুলার ডিকেতে কতগুলো পায়ন্স এমিটেড হয়েছে, আমরা এই ইনফরমেশন থেকে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? তোমাদের উইথ দ্যাট নোট তোমাদের জি প্যারিটি কমপ্লিট। আর তেমন কিছু পড়ানোর নেই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো একটা ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের সিমেট্রিসাইজার অ্যান্ড অ্যান্টিসিমেট্রিসাইজার অপারেটার্স, ঠিক আছে? আর কয়েকটা জাস্ট ট্রিভিয়াল বিষয় নিয়ে আলোচনা করে নেক্সট ক্লাসে আমরা আমাদের সিলেবাসকে শেষ করে ফেলব, ঠিক আছে? সুতরাং এই গেল তোমাদের মোটামুটি পার্টি ফিজিক্সের সমস্ত গল্প। সো খাতাগুলোকে মন দিয়ে পড়বে, হ্যাঁ? একটু দাঁড়িয়ে যাও এক সেকেন্ড। আচ্ছা, দাদা আমি এই পুরো ভিডিওটাকে আমি করলাম, আমি রেকর্ড করে নিয়েছি, সুতরাং এটাকে স্টপ করে দিচ্ছি রেকর্ডারটাকে।